আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, আওয়ামী প্রধান বিচারপতি ওবায়দুলের যত অপকর্ম। নিউজটি লিখেছেন এম এ নোমান। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদে বসার মাত্র ৮ মাসের মাথায় শেখ হাসিনার পতন ঘটতে পারে, এমনটা বিশ্বাস করতেন না পলাতক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন। ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরের পরও আপিল বিভাগের অন্য বিচারপতিদের সঙ্গে নিয়ে সম্প্রতি মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে আইনগত সুরক্ষা দেওয়ার চেষ্টা করেন তিনি। সেনা প্রধানের ভাষণের পর একটি রায় দিতে হতে পারে, হাসিনার পক্ষ থেকে এমন নির্দেশনাও ছিল তার উপর। সংশ্লিষ্ট একাধিক সূত্র আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ভারতে পালানোর উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত হাসিনা গণভবন ত্যাগ করার পর ওবায়দুল হাসান একটি অ্যাম্বুলেন্সে করে প্রধান বিচারপতি সরকারি বাসভবন ছেড়ে কাকরাইলের জাজেস কমপ্লেক্সে যান। এ সময় তার পরনে ছিল লুঙ্গি আর গেঞ্জি। এই অবস্থায় আত্মগোপনে থেকেই তিনি সুপ্রিম কোর্টের ফুল কোর্ট রেফারেন্স সভা আহ্বান করেন। সরকারের উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা ওই ফুল কোর্ট সভাটিকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ভারতের চক্রান্ত হিসেবে চিহ্নিত করেন। সরকারের পদক্ষেপ ও শিক্ষার্থীদের দৃঢ় অবস্থানের ফলে শেষ পর্যন্ত তৎকালীন প্রধান বিচারপতির ওই সভা পণ্ড হয়ে যায়। ছাত্র আন্দোলন দমানো সহ হাসিনার অবৈধ ও নিবর্তনমূলক নির্বাহী আদেশের অন্যতম সহযোগী তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুলের পলায়ন, ফুল কোর্ট রেফারেন্স সভা আহ্বান এবং পদত্যাগ সহ নানা বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা, প্রধান বিচারপতির বাসভবন তদারকির দায়িত্বে নিয়োজিত গণপূর্ত অধিদপ্তরের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলে আমার দেশ। তাদের বক্তব্যে উঠে আসে, হাসিনার গত ১৫.৫ বছরের শাসনামলে ফ্যাসিবাদী হয়ে ওঠার পেছনে ওবায়দুল হাসানের ভূমিকা, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে ১১টি মামলার ফরমাইশির রায় প্রদান, ছোট ভাই সাজ্জাদুল হাসানকে নৌকা প্রতীকে ২ বার বিনা ভোটে এমপি বানানো, বিতর্কিত ২টি নির্বাচন কমিশন গঠনে ভূমিকা রাখা, ডিবি হারুনের কাছ থেকে তরবারি ও ছাত্রলীগ নেতাদের কাছ থেকে ফুলের তোড়া নেয়া সহ নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের চিত্র। এসব অভিযোগের বিষয় জানার জন্য ওবায়দুল হাসানকে একাধিকবার কল করা হলেও তা তিনি রিসিভ করেননি। তাকে মেসেজ দেয়া হলেও কোনো সাড়া মেলেনি। ২০২৪ সালের আগস্টের শুরুতে ছাত্র জনতার আন্দোলনে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক দফা দাবিতে ঢাকা অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেন ছাত্র নেতারা। এ লং মার্চের তারিখ নির্ধারণ করা হয় ৬ আগস্ট। কর্মসূচিতে কিছুটা পরিবর্তন এনে ৪ আগস্ট তারিখ এগিয়ে দিয়ে ঘোষণা করা হয় পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা। ৫ আগস্টের ৭ শব্দের এই কর্মসূচি নিয়ে রাত থেকেই বিচলিত হয়ে পড়েন ওবায়দুল হাসান। এ তথ্য জানিয়েছেন প্রধান বিচারপতির দপ্তরের সঙ্গে সম্পৃক্ত একজন কর্মকর্তা। ওবায়দুল হাসানের সঙ্গে আপিল বিভাগের ফুল বেঞ্চের বিচার কার্যক্রমে অংশ নিয়েছেন এমন একজন বিচারপতি আমার দেশকে জানিয়েছেন, পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলাম। ৬ আগস্ট লং মার্চ ধরেই আমরা আদালতের কার্যক্রম কি হবে সেটা ঠিক করি। ৪ আগস্ট রাতে যখন ঘোষণা করা হয় পরশু নয় কালকেই লং মার্চ, তখন আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। রাতে তৎকালীন প্রধান বিচারপতির আয়োজনে আমরা ২ দফায় ভার্চুয়াল বৈঠক করি। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি রাজনৈতিক হলেও প্রধান বিচারপতি সেটিকে আদালতে টেনে নিয়ে আসেন। আন্দোলন করে উচ্চ আদালতের রায় পাল্টানো যাবে না, প্রধান বিচারপতির এমন বক্তব্যটিও ছাত্র জনতার আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। এছাড়াও হাসিনার পতনের ৫ দিন আগে অর্থাৎ ৩১শে জুলাই দেশব্যাপী মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ওই দিন সুপ্রিম কোর্টে ব্যাপক হাঙ্গামা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী ওই দিন সুপ্রিম কোর্টের গেট ভেঙে আদালত কক্ষে প্রবেশ করে। ৪ আগস্টের শেষে ভার্চুয়াল বৈঠকে আমাদের মধ্যে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। এ কারণে ৫ আগস্ট আদালতের কার্যক্রম বন্ধ রাখা হলেও প্রয়োজনে ভার্চুয়ালি আপিল বিভাগের কার্যক্রম পরিচালনায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়। সুপ্রিম
সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে 2024 সালের 5 আগস্ট সুপ্রিম কোর্টের কার্যক্রম বন্ধ ছিল। তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ওই দিন সকাল থেকেই রাজধানীর কাকরাইল মসজিদ সংলগ্ন 19 হেয়ার রোডের সরকারি বাসভবনে অস্থির সময় কাটান। রায়ের বিষয়ে হাসিনার নির্দেশনার কথা জানিয়ে ওই কর্মকর্তা বলেন, বেলা 1টার দিকে জানা যায় সার্বিক পরিস্থিতি নিয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর সংবাদটি তৎকালীন প্রধান বিচারপতিকে দেয়া হলে তিনি লাল টেলিফোনে কারো সঙ্গে কথা বলেন। ওই প্রান্তের কথা শুনে তিনি চুপ হয়ে যান। এরপর তিনি আপিল বিভাগের অপর বিচারপতিদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন। এটি আমাদের জানানো হলে আমরা আয়োজন করে দেই। ভার্চুয়াল বৈঠকে সেনাপ্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণের প্রসঙ্গ ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি নির্দেশনা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে আমাদের জানানো হয় সেনাপ্রধানের বক্তব্যের পর আবারও ভার্চুয়াল বৈঠক হবে। প্রয়োজনে একটি রায় লিখতে হতে পারে বলে আমরা এমন একটি ইঙ্গিত পাই। তবে সেনাপ্রধানের বক্তব্যের আগেই চারদিক থেকে তৎকালীন প্রধান বিচারপতির বাড়ির উদ্দেশ্যে হাজার হাজার মানুষের মিছিল ধেয়ে আসছে এমন সংবাদ আমরা নিজ দায়িত্বে ওই ভবন থেকে বের হয়ে দ্রুত এলাকা ত্যাগ করি। সে সময় ওবায়দুল হাসানের বাসভবনের দায়িত্ব পালনকারী গণপূর্ত অধিদপ্তরের এক কর্মচারী বলেন, তৎকালীন প্রধান বিচারপতির সঙ্গে তার স্ত্রী ও মা থাকতেন। দুই পাশের দুই গেটে ওই দিন 15 থেকে 16 জন পুলিশ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। পাশাপাশি রমনা থানা থেকে বাড়তি নিরাপত্তাও দেয়া হয়। বেলা 2:30টার কিছু পর সব পুলিশ প্রধান বিচারপতির বাসভবন থেকে অস্ত্রশস্ত্র নিয়ে পালিয়ে গেলে পুরো এলাকাটি অরক্ষিত হয়ে পড়ে। এর কিছু সময় পর আমরাও ওই এলাকা ছেড়ে পালিয়ে যাই। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য, গৃহপরিচারিকা খানসামা আরদালি, ব্যক্তিগত সহকারীরা তৎকালীন প্রধান বিচারপতির বাড়িতে যারাই ওই দিন ছিলেন পরিস্থিতি আঁচ করতে পেরে সবাই নিজ নিজ দায়িত্বে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন। বাড়িতে থেকে যান ওবায়দুল হাসান, তার স্ত্রী নাফিসা বানু ও মা বেগম হোসনে আরা হোসাইন। হাসিনার নির্দেশ পালনে তখনও তিনি হেয়ার রোডের বাড়িটিতে অবস্থান করেন। তার সঙ্গে বিচারিক দায়িত্ব পালনকারী একজন বিচারপতি বলেন, বিকেল আনুমানিক 3:30টার দিকে লাখো মানুষের মিছিল যখন তার বাসভবনের কাছাকাছি চলে আসে তখন তিনি ভীষণ ঘাবড়ে যান। আমাকে ফোন করে তিনি উদ্ধারের কথা বলেন। জাজেস কমপ্লেক্সে থাকা অ্যাম্বুলেন্সটি তাকে উদ্ধার করে নিয়ে আসার জন্য পাঠালে তিনি তাতে চড়ে স্ত্রী ও মাকে নিয়ে তার বাসভবনের পূর্ব পাশের গেট দিয়ে বেরিয়ে মগবাজারের দিকে যেতে চান। রমনা থানার সামনে আটকা পড়েন। সেখান থেকে তিনি আবার ইউটার্ন করে জাজেস কমপ্লেক্সে চলে আসেন। তখন আমরা 8-10 জন বিচারপতি তাকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে একটি বাংলোতে নিয়ে যায়। ওই সময় তার পরনে ছিল একটি লুঙ্গি ও গেঞ্জি। পরে হাইকোর্টের একজন বিচারপতির বাসায় তাকে নেওয়া হয়। রাত 8:30টার দিকে তিনি ওই অ্যাম্বুলেন্সে করে স্ত্রীকে সঙ্গে নিয়ে জাজেস কমপ্লেক্স থেকে বেরিয়ে যান। ওই বিচারপতি আরো বলেন, আমরা দেখেছি তৎকালীন প্রধান বিচারপতি তার বাসভবন থেকে বের হওয়া মাত্র 2 থেকে 3 মিনিট পর বিপুল ছাত্র জনতা সেখানে ঢুকে পড়ে। হাসিনার পালিয়ে যাওয়ার 3 দিন পর অর্থাৎ 8 আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নেন। 9 ও 10 আগস্ট সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় উপদেষ্টারা 11ই আগস্ট রোববার মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেবেন, এমনটাই ঘোষণা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। সরকারের দায়িত্ব বুঝে নেওয়ার আগেই 10ই আগস্ট আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট রেফারেন্স সভা আহ্বান করেন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। অজ্ঞাত এজেন্ডা নিয়ে এই মিটিংটিকে বিতর্কিত হিসেবে চিহ্নিত করে তাতে অংশ নিতে বেঁকে বসেন হাইকোর্ট বিভাগের 11 জন বিচারপতি। আর সুপ্রিম কোর্টের 2 বিভাগের 79 জন বিচারপতি ফুল কোর্ট সভার বিষয়ে একমত পোষণ করেন বলে জানান সুপ্রিম কোর্টের বিচার প্রশাসনের সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা। তৎকালীন প্রধান বিচারপতির ডাকা ওই ফুল কোর্ট রেফারেন্স মিটিং এর বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের 3 জন বিচারপতির সঙ্গে কথা বলে আমার দেশ। তারা জানান, সকালেই তাদের জানানো হয় প্রধান বিচারপতি এমন একটি মিটিং ডেকেছেন। সকাল 8টার দিকে আমরা সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে গিয়ে দেখি সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারীরা ভার্চুয়াল মিটিং এর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন। বিষয়টি সম্পর্কে জানতে আমরা 10 থেকে 11 জন বিচারপতি সেখান থেকে প্রধান বিচারপতির সঙ্গে পর্যায়ক্রমে কথা বলি। তিনি এজেন্ডা সম্পর্কে আমাদের জানাতে অপারগতা প্রকাশ করেন। আপিল বিভাগের একজন বিচারপতি ওই মিটিং এর বিষয়ে জানান, আমরা তৎকালীন প্রধান বিচারপতিকে বলেছি শেখ হাসিনা পালিয়ে গেছেন। নতুন সরকার গঠনের বিষয়ে আপিল বিভাগ রাষ্ট্রপতির কাছে একটি অভিমত দিয়েছে। আপনার অবস্থানও অজ্ঞাত।
কোথায় আছেন সেটা আমাদের কাছেও বলছেন না। দেশে এখন সরকার গঠন হয়েছে, আগে দেশটা স্থিতিশীল হোক, তারপর এ ধরনের মিটিং করা যাবে। এখন এ ধরনের মিটিং এর কোনো যৌক্তিকতা নেই। ফুল কোর্ট রেফারেন্স সভা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ওই দিন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, এটি নিয়ে কারো সঙ্গে পরামর্শ করেননি প্রধান বিচারপতি। মনে করা হচ্ছে স্বৈরাচারী পরাজিত শক্তির এটি একটি মুভ। সুপ্রিম কোর্টের ফুল কোর্ট রেফারেন্স মিটিং আহ্বানের ঘটনাকে গুরুত্বের সঙ্গে নেয় অন্তর্বর্তী সরকার। ওই দিন সকাল 8:30টায় আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল আইন দপ্তরে এসে যোগ দেন। আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ওই দিন সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শনিবার হওয়ায় সচিবালয় ছিল পুরোপুরি ফাঁকা। আমরা জানতে পারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী তৎকালীন প্রধান বিচারপতির ফুল কোর্ট রেফারেন্স মিটিং ডাকার প্রতিবাদে সুপ্রিম কোর্ট ঘেরাও করেছেন। তারা প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিও করছেন। এ অবস্থায় আইন উপদেষ্টা আনুষ্ঠানিকতা ছাড়াই নিজ দপ্তরে বসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ওই কর্মকর্তা আরো বলেন, আইন উপদেষ্টা দপ্তরে যোগ দিয়ে বিচার বিভাগ ও সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন করে ওবায়দুল হাসানকে পদত্যাগের অনুরোধ জানান। ফুল কোর্ট সভা স্থগিত করা এবং প্রধান বিচারপতির পদত্যাগ সংক্রান্ত প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমি যতটুকু জেনেছি প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডেকেছিলেন। তার কিছু ব্যাপারে প্রশ্ন ছিল, বিশেষ করে যখন এই ছাত্র আন্দোলন হয় তখন তিনি প্রশ্ন করেছিলেন আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় কিনা। এটি মানুষ ভালোভাবে নেয়নি। এছাড়া আরেকটি বিষয় ছিল খুব দুঃখজনক, সেটি হলো তিনি প্রধান বিচারপতি হওয়ার পর ছাত্রলীগের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা নিয়েছিলেন। এটি আচরণ বিধির লঙ্ঘন ছিল। তিনি ডিবি পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদের কাছ থেকে সোনার তরবারি উপহার নিয়েছিলেন। এছাড়া বিদেশে গেলে আওয়ামী লীগের নেতাদের বাসায় তিনি থাকতেন। এসব কারণে তাকে নিয়ে বিতর্ক ছিল। অধ্যাপক আসিফ নজরুল আরো বলেন, এত বড় গণ আন্দোলন হলো যার মাধ্যমে 16-17 বছর জেঁকে বসে থাকা আওয়ামী লীগ সরকার প্রধানকে পালিয়ে যেতে হয়েছে। এরকম জায়গা থেকে আহ্বান আসার পর প্রধান বিচারপতির কি করা উচিত সেটা তার উপর ছেড়ে দিলাম। অবশেষে ব্যাপক বিতর্কের মুখে ওই দিন বিকেলে ফুল কোর্ট রেফারেন্স সভা বাতিল করে ওবায়দুল হাসান প্রধান বিচারপতির পদ থেকে অব্যাহতি নেন। ওই মাসেই সরকার তার পাসপোর্ট বাতিল করে বলে জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। দর্শক, আমাদের লিড নিউজের আয়োজন ছিল আজ এ পর্যন্তই। নিউজটি পূর্ণাঙ্গ পড়তে চোখ রাখুন আমার দেশ পত্রিকার পাতায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।